কিছুদিন আগে আমরা একটি টার্ম শুনছিলাম, এনসিসি, ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল বা জাতীয় সাংবিধানিক পরিষদ। আর সেই টার্মটি ইন্ট্রোডিউস করেছিল জাতীয় ঐকমত্য কমিশন। আর এই এনসিসির পারপাস ছিল যে এর মাধ্যমে সাংবিধানিক পোস্টগুলোতে নিয়োগ দেওয়া হবে, সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ যেসব প্রতিষ্ঠান আছে সেগুলোতে নিয়োগ দেওয়া হবে। যেমন সেগুলোতে আছে নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পালের মতো পদগুলোতে, যাতে দল নিরপেক্ষভাবে যোগ্য ব্যক্তিদের নির্বাচিত করা যায় সেই জন্য এই কাউন্সিলের প্রস্তাব দিয়েছিল ঐকমত্য কমিশন। বিএনপি সেটি মানতে চায়নি, তারা সঙ্গে সঙ্গে ডিসএগ্রি করেছে। কারণ যেহেতু তারা ধরেই নিয়েছে তারা ক্ষমতায় যাচ্ছে, তারা এটিকে তাদের জন্য ক্ষতিকারক মনে করেছে যে তাদের ক্ষমতা কমে যাবে, তারা দলীয় লোক নিয়োগ দিতে পারবে না এই পোস্টগুলোতে, তাই তারা বিরোধিতা করেছে। এবং তখন তারা একটি শর্তও জুড়ে দিয়েছিল যে তারা কেউ 2 টার্মের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না, বা 10 বছরের বেশি। তারা এইটি মেনে নেবে যদি ঐকমত্য কমিশন এই বিষয়ে তাদের উপর চাপ সৃষ্টি না করে, অর্থাৎ সাংবিধানিক পদগুলোতে নিয়োগের জন্য এনসিসি গঠনের ব্যাপারে বা এটিতে এগ্রি করবার ব্যাপারে বিএনপিকে ফোর্স না করে, তাহলে তারা 10 বছরের অর্থাৎ 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী না, এই শর্তটি তারা মেনে নেবে। তো ঐকমত্য কমিশন ওটার থেকে সরে আসে, এনসিসি নিয়ে আর কথা হয় না, এটা বন্ধ হয়ে যায় আলোচনা। কিন্তু তারা একটি কমিটির কথা বলে, সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে নিয়োগের কমিটি। তো আগের চাইতে তারা টার্মটিকে আরেকটু সফটার করে, বাট বিএনপি সেখানেও তাদের আপত্তি, তারা সেইটিরও বিরোধিতা করে, তারা সেটি মানতে রাজি হয় না। গত মঙ্গলবার ঐকমত্য কমিশন আরেকটি প্রস্তাব দিয়েছে, সেইটি হলো সরকারি এবং বিরোধী দল থেকে আলাদা আলাদা কমিটি হবে এবং এই কমিটিগুলোর আলোচনা সাপেক্ষে ঐকমত্যের ভিত্তিতে সাংবিধানিক পোস্টগুলোতে নিয়োগ দেওয়া হবে। এতেও বিএনপির আপত্তি, কারণ বিএনপি এখানে বিরোধী দলের বা অন্য কোনো দলের কারো ইনভলভমেন্ট চাচ্ছেই না, তারা একচ্ছত্র আধিপত্য চাচ্ছে, যাতে তারা নিজের পছন্দের দল কানা লোকদের নিয়োগ দিতে পারে। তাই তারা সেইটিও মানেনি, অর্থাৎ পরপর 3টি প্রস্তাব সাংবিধানিক পদগুলোতে নিয়োগ দেবার বিএনপি সহ্য করতে পারেনি, তারা সেটি ডিসএগ্রি করেছে নগ্নভাবে। এবং তারা আরও নগ্নভাবে বলে বেড়াচ্ছে আমরাই সবচেয়ে বেশি সহযোগিতা করছি সংস্কার কার্যক্রম বাস্তবায়নে। এর চাইতে প্রহসনের আর কিছু থাকতে পারে না, এর চাইতে সেলফ কন্ট্রাডিক্টরি বা স্ববিরোধী কিছুই হতে পারে না। বাট তারা এর মধ্যেই আছে, সেলফ কন্ট্রাডিকশনের মধ্যেই তারা আছে। যাই হোক, গতকাল 20তম দিন ছিল দ্বিতীয় দফার। ঐকমত্য কমিশনের আলোচনাগুলো 2টো রাউন্ডে হচ্ছিল। আসলে একটি রাউন্ড শুরু হয়েছিল 20 মার্চ, শেষ হয়েছিল 19 মে, প্রথম রাউন্ড। তো সেখানেও কিছু বিষয়ে দ্বিমত থেকে গিয়েছিল, 20টির মতো বিষয়ে প্রথম দফার আলোচনা শেষ হয়। প্রথম দফায় 32টি দল এবং জোট অংশগ্রহণ করেছিল। তো দ্বিতীয় দফার আলোচনা আবার শুরু হয়েছে গত 3রা জুন এবং চলেছে গতকাল পর্যন্ত, চলছে, এখনো বন্ধ হয়নি অফিসিয়ালি। তো গতকাল যখন আবার সেই সাংবিধানিক পোস্টগুলোতে বা সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের পোস্টগুলোতে নিয়োগের কথা আলোচনায় উঠল, ঐকমত্য কমিশন যখন এজেন্ডা হিসেবে এগুলো নিয়ে আসলো, জনাব সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে বিএনপি ওয়াক আউট করে বসলো। চমৎকার একটি উদাহরণ তারা স্থাপন করলো, যদিও এটি কোনো সংসদ না, বাট তারা এই ঐকমত্য কমিশনের বৈঠক থেকেই ওয়াক আউট করলেন। চমৎকার একটি ইনোভেটিভ কাজ তারা আমাদের করে দেখালেন। ইট ওয়াজ ভেরি ক্রিয়েটিভ অফ দেম, আমাকে বলতেই হচ্ছে, অত্যন্ত সৃজনশীল কাজ ছিল এটি। তারা ওয়াক আউট করলেন অল্প সময়ের জন্য, আবার 40-45 মিনিট পর তারা আবার ফেরত গেলেন আলোচনায়। তো তার মানে তারা এই বিষয়টিতে আলোচনা করতে চাচ্ছে না, সোজা কথা। তো যাই হোক, গতকালই আমরা জেনেছি, আলোচনা শেষে সাংবাদিকদের জানিয়েছিলেন এই ঐকমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান বা সহ সভাপতি জনাব অধ্যাপক আলী রিয়াজ, তিনি জানিয়েছিলেন যে অলরেডি জুলাই জাতীয় সনদ 2025-এর খসড়া দিয়ে দেওয়া হয়েছে রাজনৈতিক দলগুলোকে। তারা বিবেচনার জন্য 2-1 দিন সময় পাচ্ছে, 30 তারিখ দুপুরের মধ্যে সেটি তারা ফেরত চাচ্ছে মতামত সহ, আর 31 তারিখ বিকেলের মধ্যে বা দুপুরের মধ্যে তারা সেটি চূড়ান্ত করতে চাইছে, যাতে তারা
এটি সনদ আকারে প্রকাশ করতে পারে, এরকমই তারা কমিটেড। তো যাই হোক, তাহলে কালকে ওয়াকআউট হয়ে গেল বিএনপির, আর আমরাও জেনে ফেললাম যে সেই সংস্কার খসড়াটি জুলাই সনদের রাজনৈতিক দলগুলোর কাছে আছে। তো সেখান থেকে আমরা যা যা জানতে পেরেছি, আমার আগের ভিডিওতে আমি বলেছি 12টি বিষয় ঐকমত্য আর 8টি বিষয়ে দ্বিমত প্রকাশ পেয়েছে, এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো, সে 8টি বিষয়ে দ্বিমত রয়ে গিয়েছে। এটি নিয়ে এখনো কাজ চলছে, ফয়সালা কিন্তু হয়নি এখনো। তো আমরা একটু দেখে নিব দ্বিমতের বিষয়গুলো আসলে কি কি আছে। আচ্ছা, সাংবিধানিক ও সংবিধিবদ্ধ 4টি প্রতিষ্ঠানের নিয়োগ পদ্ধতি, যেটি নিয়ে এতক্ষণ কথা বলছিলাম। সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ পদ্ধতি, এটি নিয়ে কোনো ফয়সালা হয়নি, যেহেতু কালকে বিএনপি ওয়াকআউট করেছে। তো বাট এটি এজেন্ডা থেকে বাদ দেওয়া হয়নি, আছে এখন, বাট দ্বিমত আছে। দ্বিতীয়ত, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন, উচ্চ কক্ষের নির্বাচন পদ্ধতি ও ক্ষমতা। আমরা দ্বিকক্ষ বিশিষ্ট একটি সংসদের আলোচনা অনেকদিন থেকে শুনছিলাম, এবং কিভাবে নির্বাচন প্রক্রিয়াটি কাজ করবে সেটি নিয়েও কিন্তু কথা হচ্ছিল, যে এটি কি সরাসরি ভোটে হবে, নিম্নকক্ষে যেভাবে এমপিদের বা মেম্বার অফ পার্লামেন্টের নির্বাচন করবো আমরা ভোটাররা সরাসরি ভোট দিয়ে, উচ্চ কক্ষের সেনেটাররা তারা কি একইভাবে নির্বাচিত হবেন, ডিরেক্ট ভোটিং নাকি প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বা সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি, সেটি নিয়ে ব্যাপক আলোচনা, তুমুল কথাবার্তা হয়েছিল পুরো দেশে। সব মানুষের মধ্যে, শ্রেণী পেশার মানুষ এটি নিয়ে কথা বলেছেন। তো বিএনপির ওতেও আপত্তি আছে, বরাবরই আপত্তি, অন্যরা চাইলেও লাভ নেই, বিএনপি চাইছে না ওটা। তো তাই এই বিষয়ে কোনো ফয়সালা হয়নি, অর্থাৎ দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ এবং এর নির্বাচন পদ্ধতি কেমন হবে এই নিয়ে কোনো কথা হয়নি, চূড়ান্ত কোনো ফয়সালা হয়নি। তৃতীয়ত, সংসদে সংরক্ষিত নারী আসন বাড়ানো ও নির্বাচন পদ্ধতি। এতদিন আমরা দেখেছি যে সংসদের যে নারীরা নির্বাচিত হতেন, নির্বাচিত না আসলে মনোনীত হতেন, ইলেকশনের কোনো ব্যাপার ছিল না, সিলেকশন ছিল। আর সিলেকশনে কারা কারা এসেছে আমি এখানে উপায় নেই, আমাকে পয়েন্ট আউট করতেই হচ্ছে। তো রাজনৈতিক দলগুলো জনস্বার্থ, দেশের স্বার্থ, সংবিধানকে কার্যকর, একটি সংসদকে কার্যকর রাখার জন্য কিছু যোগ্য লোককেও যে দরকার, এই বিষয়টিকে কিভাবে মূল্যায়ন করেছে সেটি আমরা দেখেছি। নারী আসনে আমরা মমতাজের মতো এমপিকেও দেখেছি। মমতাজ গান ভালো করেন, কিন্তু সংসদ সদস্য হবার কোনো যোগ্যতা মমতাজের কি ছিল? মমতাজ কি জানেন সংসদ সদস্য শব্দটি কিভাবে বানান করতে হয়? সংসদ সদস্যের কাজ কি জানেন না। আমি মমতাজকে উদাহরণ হিসেবে নিয়েছি, আর কিছু না। মমতাজের প্রতি আমার শ্রদ্ধা আছে অন্য জায়গায়, তিনি সঙ্গীত শিল্পী, তার প্রতিভা আছে, ফাইন, তার আলাদা জায়গা আছে সম্মান পাবার, কিন্তু এমপি হিসেবে না। তাহলে এখানে আওয়ামী লীগ তখন ক্ষমতায় ছিল, শেখ হাসিনার সরকার। তাহলে শেখ হাসিনার কাছে বা আওয়ামী লীগের কাছে মন্ত্রী হবার, এমপি হবার জন্য যোগ্যতা কোনো বিষয় ছিল না। জাস্ট কাউকে দাঁড় করিয়ে রাখা, একটি কলা গাছ দাঁড় করিয়ে রাখা, এরকম একটি ব্যাপার ছিল তাদের কাছে। মমতাজ তো তাও গুন্ডা ছিলেন না, অন্তত গুন্ডাও তারা এমপি বানিয়েছে। অসংখ্য গুন্ডাকে, ড্রাগ ডিলারকে, এগুলো নিয়ে আর আলোচনা করতে চাই না, চাঁদাবাজকে, সন্ত্রাসীকে তারা মন্ত্রী বানিয়েছে, এমপি বানিয়েছে। তো সেটি হয়নি সেভাবে। তাই সংরক্ষিত নারী আসন বাড়ানো ও নির্বাচন পদ্ধতি, আগে ছিল 50টি, এখন 100টি নারী আসন করবার একটি কথাবার্তা চলছিল, এবং ডিরেক্ট ভোটিং সিস্টেমে তাদেরকে নিয়ে আসা যায় কিনা এমন একটি আলোচনাও আছে। তো এই বিষয়ে দ্বিমত হয়েছে, আর বিএনপির কারণেই সব দ্বিমত হচ্ছে, আর কারো কারণে না। আসলে দ্বিমতের জায়গাটি বিএনপি তৈরি করছে। আচ্ছা, 4 নম্বর আছে রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি। আমরা আগে দেখেছি রাষ্ট্রপতি তিনিই হতেন, নানা রকম সুগার কোটেড, পিঙ্ক, বিভিন্ন কিছু আমাদের কাছে নিয়ে আসা হতো, আকর্ষণীয় সার্চ কমিটি, এটা ওটা, কিন্তু ইভেনচুয়ালি রাষ্ট্রপতি নির্বাচিত হতো একজন খয়ের খা, একজন চাটুকার, একজন মেরুদণ্ডহীন দুর্বল ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ। ছোটবেলায় আমরা পুতুল নাচ দেখতাম, সুতা দিয়ে পেছন দিক থেকে টান দিত, গ্রামের এক্সিবিশন এটা সেটা, সেখানে দেখা যেত সুতো ধরে টান দিলে সামনে একটা পুতুল নাচছে, তা আমরা খুব মজা পেতাম ছোটবেলায়। তো রাষ্ট্রপতিগুলো অতীতে যা যা আমরা দেখেছি, প্রত্যেকটি এই সংসদীয় রাজনীতির যে রাষ্ট্রপতিরা, সংসদীয় গণতন্ত্রের আমাদের দেশে, প্রত্যেকটি ছিল টুটু জগন্নাথ, মেরুদণ্ডহীন, খয়ের খা, মোসাহেব, অর্থাৎ তার নিয়োগকর্তা প্রধানমন্ত্রীর আদেশ নির্দেশ তিনি মেনে চলতেন,
আদেশ মেনে চলতেন। আর আরেক রাষ্ট্রপতি তো হাসিনার পায়ের ধুলো পায়নি বলে চুপ্পুর কথা বলছি আমি, আমাদের এখনকার অধপতি তো চুপ্পু, হাসিনার উচ্ছিষ্ট আওয়ামী লীগের চুপ্পু দুঃখ করে বলছিলেন যে ম্যাডাম আমাকে আর পায়ের ধুলো দিচ্ছেন না, পায়ের ধুলো আর আজকাল তিনি পাচ্ছেন না, সেই জন্য কাঁদো কাঁদো চেহারা দেখেছিলাম চুপ্পুর। তো চুপ্পু ভালো ফলই পেয়েছে, মোসাহিবির চমৎকার ফল, রাষ্ট্রপতি পর্যন্ত হয়ে গিয়েছে এবং এখনো বেহায়ের মতো বসে আছে, অপেক্ষা আছে কখন ছাত্র জনতা তাকে জোর করে বের করে দিবে, নিজের থেকে বের হয়ে যাচ্ছে না, গেলে তার জন্য ভালো হতো, করছে না কাজটি। তো আমরা দেখেছি কেমন ভাবে রাষ্ট্রপতি নির্বাচিত হতেন, মনোনীত হতেন। তো সেই বিষয়ে কথা হচ্ছে, ঐকমত্য কমিশন চাচ্ছিল এখানে একটি ব্যালেন্স আনতে, চেকস অ্যান্ড ব্যালেন্স, যাতে দল কানা অপদার্থ ঠুটু জগন্নাথরা রাষ্ট্রপতি হিসেবে ঢুকে পড়তে না পারে, কিছু ব্যালেন্সিং এর ব্যবস্থা করা। শুধুই প্রধানমন্ত্রী বিষয়টি ডিসাইড করবেন এরকম না, আরো অনেকের ইনভলভমেন্ট, কিছু প্রসিজারাল স্টেপস থাকবে, সেগুলো ফলো করে যাতে কেউ একজন যোগ্য লোক, দল নিরপেক্ষ লোক রাষ্ট্রপতি হতে পারেন। তো বিএনপির তো এটি মানবার কোনো কারণ নেই, বিএনপি এখানেও বাগড়া দিয়েছে, তারা এটি মানবে না। কেন মানবে তারা? তারা দল কানা কাউকে রাখবে। আমাদের মনে আছে বিএনপি রিয়াজউদ্দিনের কথা, অধ্যাপক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের, কিন্তু কতটা মেরুদণ্ডহীন ছিলেন, কতটা নপুংসক ছিলেন, কতটা অথর্ব ছিলেন, আমরা মনে আছে আমাদের, আমরা ভুলে যাইনি। এরকমই চাচ্ছে বিএনপি কাউকে, তাই তারা এইটি অন্যদের ইনভলভমেন্ট তারা এখানে চাইবে না, চাইবার কোনো কারণই নেই, সোজা সাপটা কথা, কোনো কারণ নেই চাইবার, তারা চাচ্ছেও না। 5 নম্বর আছে রাষ্ট্রের মূলনীতি। তো রাষ্ট্রের মূলনীতি হিসেবে ঐকমত্য কমিশন যা যা ঘোষণা করেছে সেগুলো আমি আর এখন আলোচনা করতে চাই না। 4টি মূলনীতি, এই বিষয়েও বিএনপির আপত্তি আছে, বিএনপি এখানেও আপত্তি করছে, যদিও তেমন কোনো কারণ নেই এখানে আপত্তি করবার। আর বিএনপি যা যা চাইছে সেটা রাজনৈতিক কারণে চাইছে, তারা যে খুব আন্তরিক অনেক বিষয় এরকম না, এখানে শুধুই রাজনীতি আর কিছুই না, এগুলোর সঙ্গে তাদের ডিসএগ্রি করতে হয়েছে। তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা, হ্যাঁ, অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে তত্ত্বাবধায়ক সরকারকে সাজাতে চেয়েছে, যেই সরকারটি সত্যিকার অর্থে কার্যকর থাকবে, সত্যিকার অর্থে একটি ফাংশনাল সরকার হবে এবং তাদের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করবে। কিন্তু না, বিএনপির এখানেও আপত্তি, তাদের নিজস্ব কথা আছে, নিজস্ব এজেন্ডা আছে, তাদের মহান নেতার বার্তা আছে, তাদের মহান নেতা হয়তো এইভাবে চাচ্ছেন না কিছু, তাই তারাও চাচ্ছে না। 7 নম্বরে আছে দ্বিমতের জায়গাগুলোতে, 7 নম্বরে সংবিধানে নাগরিকের মৌলিক অধিকার সম্প্রসারণ। নাগরিক হিসেবে আমরা এখন যে অধিকার ভোগ করছি, সেই অধিকারকে আরো বাড়ানো, আরো বেশি অধিকার আমরা ভোগ করতে পারি কিনা, এরকম একটি আলোচনা ঐকমত্য কমিশনের হাত ধরে এসেছে। বাট সেখানেও আপত্তি আছে বিএনপির, আমরা নাগরিক হিসেবে এত ক্ষমতা, এত অধিকার কেন ভোগ করব? কি অধিকার আছে আমাদের এত অধিকার ভোগ করবার? দরকার নেই। বিএনপি যেভাবে বলবে কাটছাট করে, কাট অ্যান্ড রাইট, সেটাই আমরা যাব, সেটাই আমরা নেব, আমাদের আর কিছু দরকার নেই। ঐকমত্য কমিশন কে, তারা এত বেশি কেন বুঝে? তাই তাদের কথাই হবে না। আচ্ছা, সর্বশেষ আছে রাষ্ট্রপতির ক্ষমতা ও দায়িত্ব। লাস্ট বাট নট লিস্ট, শেষে বলছি বাট কম গুরুত্বপূর্ণ নয়, রাষ্ট্রপতির ক্ষমতা ও দায়িত্ব। রাষ্ট্রপতি নিয়ে কথা বলছিলাম, পতিত রাষ্ট্রপতিদের নিয়ে কথা বলছিলাম। রাষ্ট্রপতি পদটি একটি সম্মানের পদ, আমি যেভাবে কথা বলছি ঠিক মানায় না কথাগুলো, বাট উপায় নেই। সম্মান যারা পাবার তা তো পাবেন, যারা পাবার না তাদেরকে আমরা দেবো কিভাবে? দেবার তো কোনো সুযোগ নেই। সম্মান তো আসলে দেওয়া যায় না। রেসপেক্ট ইজ নট গিভেন, রেসপেক্ট ইজ আর্নড। সম্মান পাওয়া যায় না বা দেয়া হয় না, রেসপেক্ট আর্ন করতে হয়, অর্জন করতে হয়। তো সেটি হয়নি, তারা অর্জন করতে পারেননি, আমরা সম্মান কিভাবে করব? আমরা তো কোনো, চেয়ার হলো ক্লিবলিঙ্গ, কোনো প্রাণ নেই চেয়ার, একটা চেয়ারকে তো আমরা সম্মান করতে পারি না। জীবিত মানুষকে সম্মান করা যায়, চেয়ারকে তো পুজো করা যায় না, পুজো হয় ভগবানের, ঈশ্বরের, মানুষের তো হয় না। তাই আমরা রাষ্ট্রপতি হলেই দুটো পুজো করে দেব ঘটা করে, দুবেলা সকাল সন্ধ্যা, বিষয়টি এরকম না, এরকম হতে পারে না। তো রাষ্ট্রপতিদের ক্ষমতার কথা বলা হয়েছে, আমরা দেখেছি অতীতে রাষ্ট্রপতিরা আর কিছু না পারলেও 2-3টি কাজ তারা রিলিজিয়াসলি করেছেন। মানুষ যেভাবে ধর্ম পালন করে নিষ্ঠার সঙ্গে, যে 5 বেলা নামাজ পড়তেই হবে, রোজা রাখতে হবে, হিন্দু হলে তাকে মাঝে মাঝে মন্দিরে যেতে হবে, পুজো করতে হবে, রিলিজিয়াসলি অনেক কাজ আমরা করি। তো ঠিক রিলিজিয়াসলি আগের শিপতিত রাষ্ট্রপতিরা কিছু কাজ করতো আমরা দেখেছি। আর সেই কাজগুলো ছিল কবর জিয়ারত করা, ফিতা কেটে কিছু উদ্বোধন করা, আর খুনিদের মাফ করা। দলের খুনি, গুন্ডা, লুটেরা
খুনের মামলার আসামি, সাজাপ্রাপ্ত আসামি, ফাঁসির আসামি, তাদেরকে কলমের এক খোঁচায় মাফ করে দেওয়া। কারণ দলের লোক, দলের স্বার্থে খুন করেছে। কম কথা, কত কষ্ট করেছে, খুন করতে কত কষ্ট হয়েছে না, তাই মাপ তো করতেই হবে, তারা সেটি করেছে। তো এই আলোচনায় ঐকমত্য কমিশন রাষ্ট্রপতির ক্ষমতাকে টেনে ধরবার চেষ্টা করেছে, যে ক্ষমতাটি আনচেকড যেতে পারবে না, কিছু ব্যালেন্স এখানে দরকার হবে, চেকস অ্যান্ড ব্যালেন্স থাকবে, এবং এইভাবে ক্ষমা করতে পারবে না, কিছু বাইন্ডিংস থাকবে। তো এইটিও সম্ভবত বিএনপির পছন্দ না, তাই এখানেও তাদের সমস্যা। প্রতিটি জায়গায় যেখানে যেখানে দ্বিমত হয়েছে বিএনপির কারণে হয়েছে, আর কারো কারণে হয়নি। তো এই 8টি বিষয় আসলে দ্বিমতের ব্যাপার আছে। তো আগামী দুদিনের মধ্যে, দুদিন কিভাবে, কালকের দিনটি তো আছে, তো কি হবে, কতটুকু ঐকমত্য হবে আমরা জানি না, আমরা দেখার অপেক্ষায় থাকলাম। ভালো থাকবেন দর্শক, আবার কথা হবে।